নমস্কার, কলকাতা নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। কলকাতা শুরুতেই যে খবরে নজর রাখতে হবে সে খবর আতঙ্কের তো বটেই। তার কারণ মাত্র 72 ঘন্টায় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে 12 লক্ষ টাকা গায়েব। 58 জন এখনো পর্যন্ত অভিযোগ করেছেন এবং 12 লক্ষ টাকা 72 ঘন্টায় গায়েব হয়ে গিয়েছে। কিভাবে স্কিমিং হচ্ছে তা জানতে মনে করা হচ্ছিল দিল্লি থেকে টাকা তোলা হচ্ছে, আর সেজন্যই দিল্লি পুলিশের কাছে গিয়ে কথা বলেছে কলকাতা পুলিশ। দিল্লি পুলিশের কাছে গিয়েছে এবং সেখান থেকে একজন সন্দেহভাজনের হদিশ পাওয়া গেল। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুজয় পাল। সুজয়, কি জানা যাচ্ছে? সন্দেহভাজন কে? এই সন্দেহভাজন কি জানা যাচ্ছে তার সম্পর্কে? কোন গ্যাংয়ের সঙ্গে সে জড়িত কিনা? দেখো, দিল্লি থেকে টাকা তোলার বিষয়টি যখন সামনে আসে তখন কলকাতা পুলিশের পক্ষ থেকে দিল্লি পুলিশের সাহায্য চাওয়া হয় এবং দিল্লি পুলিশ সেখানকার বেশ কয়েকটি এটিএম এর সিসিটিভি ফুটেজ পাঠিয়েছে এবং সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একজন সন্দেহভাজন ব্যক্তি, সে মুখে কালো মাস্ক এবং মাথায় কালো টুপি পরে এটিএম এ ঢুকছে এবং সেখান থেকে সে টাকা তুলে বেরিয়ে যাচ্ছে। গোয়েন্দার মনে করছে সেই ব্যক্তি যে কলকাতার গ্রাহকদের একাধিক গ্রাহকের টাকা এটিএম থেকে হাতাচ্ছে এবং সেক্ষেত্রে সে যে ট্রিক্স ব্যবহার করছে সেটি হলো মুখে মাস্ক পরা। অর্থাৎ দিল্লিতে যেহেতু দূষণের জেরে দিল্লি জেরবার, সেই জন্য বহু মানুষই মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছেন এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এক্ষেত্রেও এই জালিয়াতও মুখে মাস্ক পরে সে ঢুকছে যাতে মানুষের সন্দেহ না হয়। তার পাশাপাশি মাথায় টুপিও থাকছে যাতে উপর থেকে কোনো সিসিটিভি ক্যামেরাতেও তার চেহারা ধরা না পড়ে এবং সেজন্য কিন্তু এই ধরনের একাধিক ছবি ইতিমধ্যে কলকাতা পুলিশের হাতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে যে অংশটুকু দেখা যাচ্ছে সেখান থেকে পুলিশ মনে করছে সেই ব্যক্তি কোনো বিদেশি কোনো নাগরিক, সে টাকা তুলছে এবং যেহেতু গত বছর রোমানিয়ান চক্রের বিষয়টি সামনে এসেছিল যারা এই একইভাবে স্কিমিং জালিয়াতি করেছিল, সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে এই কোনো রোমানিয়ানই এই টাকা তুলছে। সেক্ষেত্রে এর পাশাপাশি আরো মোট 3টি এটিএম এর সিসিটিভি ফুটেজ পাঠানো হয়েছে। তিনটিতেই 3টি পৃথক ব্যক্তি একই রকম ভাবে মুখে মাস্ক এবং মাথায় টুপি পরে ঢুকছে এবং টাকা তুলে নিয়ে চলে যেতে দেখা যাচ্ছে এবং ইতিমধ্যে কলকাতা পুলিশ দিল্লি পুলিশকে জানিয়েছে যে সেই এটিএম থেকে বেরিয়ে সেই ব্যক্তি কোথায় যাচ্ছে তার সিসিটিভি ফুটেজ থেকে দেখা হোক, কোনো হোটেলে উঠছে বা অন্যত্র কোথায় যাচ্ছে সেখান থেকে তার তথ্য সংগ্রহ করা হোক এবং সে কারণেই দিল্লি পুলিশের সাহায্য নেওয়ার পাশাপাশি ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে গিয়েছে কলকাতা পুলিশের টিম, যারা দিল্লি পুলিশের সঙ্গে যৌথভাবে এই যারা জালিয়াত রয়েছে তাদের খোঁজ চালাচ্ছে এবং গোয়েন্দারা আশা করছেন খুব শীঘ্রই এই চক্রটিকে গ্রেফতার করা সম্ভব হবে। ধন্যবাদ সুজয়। জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা কি বলছেন? আমরা এই সমস্ত অভিযোগকে ক্লাব করে দুটো বড় কেস করেছি। একটা যাদবপুর থানায় কেস করা হয়েছে, একটা চারু মার্কেট থানায় কেস করা হয়েছে এবং ওটার তদন্ত ডিটেকটিভ ডিপার্টমেন্ট অ্যান্টি ব্যাংক ফ্রড শাখা নিয়েছে। এটাতে তদন্ত করতে গেলে যেটা দেখা যাচ্ছে, এই টাকাগুলো যে আছে সমস্ত টাকাগুলো দিল্লি থেকে উইথড্র হচ্ছে। অ্যাকর্ডিংলি আমাদের টিম অলরেডি দিল্লি পৌঁছে গেছে, দিল্লিতে ওরা কাজ করতে শুরুও করে দিয়েছে। উই আর অলসো টেকিং দ্য হেল্প অফ দিল্লি পুলিশ। আমরা ওখানে কয়েকটা সিসিটিভি ফুটেজ পেয়েছি, তাদের উপর আমাদের কাজ হচ্ছে। প্রিলিমিনারি আমাদের মনে হচ্ছে আগে এখানে যেরকম হয়েছিল একটা রোমানিয়ান বা টার্কিশ ন্যাশনালদের একটা গ্যাং এখানে অপারেট করেছিল। প্রিলিমিনারি উই ক্যান সে দ্যাট দিস টাইম অলসো ওই ধরনেরই ইঙ্গিত আমরা পাচ্ছি। তবে যা পরিস্থিতি তাতে এটিএম এর নিরাপত্তা নিয়ে এবার যথেষ্ট আশঙ্কায় ভুগছেন গ্রাহকরা। যাদবপুর অঞ্চল থেকে একের পর এক টাকা উধাওয়ের ঘটনা ঘটছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে এবং ম্যান্ডেটারি হচ্ছে যে এই ধরনের এটিএম এর নিরাপত্তারক্ষী থাকাটা জরুরি। সেখান থেকে টাকা তুললেন, কোথাও মনে হচ্ছে না যে নিজেও যদি বিপদে পড়েন? হ্যাঁ, এখন তো ভয় লাগছে, কিন্তু আমার তো অলরেডি টাকা তোলা হয়ে গেছে। বাট আপনাদের হেল্পের মাধ্যমে খুব এটাই জানতে পারলাম যে যখন এটিএম এ কোনো সিকিউরিটি গার্ড থাকা একটা এটিএম এ খুবই দরকার। পথ চলতি মানুষ অনেকে সেই এটিএম এ টাকা তোলেন, কিন্তু যারা এখানকার বাসিন্দা তারা অনেকেই ব্যবহার করেন এখানে টাকা তোলার জন্য। আপনি তো দীর্ঘদিনের এখান থেকে টাকা তুলি, আমার এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, এই হচ্ছে কথা। কিন্তু এটিএম এর মধ্যে তো নিরাপত্তা রক্ষী থাকা জরুরি, থাকা উচিত, কিন্তু সব জায়গায় তো থাকে না। এটা তো বরাবর সব জায়গায় দেখে আসছি, এই হচ্ছে কথা। এখানে বলবেন না ব্যাংকে? হ্যাঁ, ব্যাংকে তো বলা হয়, তো ব্যাংকে তো কোনো কর্ণপাত করে না। এর মধ্যে তো আমি এখানে একটা এটিএম কার্ড পরে পেয়েছি, সেটা আমি ব্যাংকে জমা দিয়ে এসেছি। জানি না ওরা রিটার্ন করেছে কিনা, তাকে আমি ফেরত দিয়ে এসেছি। তো ব্যাংক এই পাঞ্জাবেই দিয়ে এসেছি আমি। এটিএম এর পরিষেবা পাওয়ার জন্য আমরা টাকা রাখি বা টাকা দিই, তাই তো? তার জন্য ব্যাংক আমাদের থেকে চার্জ নেয়।
কিন্তু আমাদের সিকিউরিটি অর্থাৎ এই ফিনান্সিয়াল সিকিউরিটি বা টাকা সেটাকেও সেফ রাখাটার দায়িত্বভার তাদেরও নিতে হয়। তাহলে তারা কেন ব্যাংকে এখানে কর্মী রাখবে না, নিরাপত্তা রক্ষী? এটা ব্যাংকের ব্যাপার, এটা তো আপনার আমার কথা কোনো কাজ হবে না। ব্যাংক যদি যেটা ভালো মনে করে সেটাই করে, এখানে আমরা কি বলবো বলুন? তো আমাদের বলা উচিত। বুঝতেই পারছো, খানিকটা বাধ্য হয়ে এখানকার মানুষজনকে এটিএম থেকে টাকা তুলতে হয় এবং অনেকেরই বক্তব্য যে তারা একাধিকবার বলেওছেন ব্যাংক কর্তৃপক্ষের কাছে, কিন্তু কোনো কর্ণপাত তারা করেনি। ফলে এভাবেই রক্ষীবিহীন এটিএম লক্ষ্য করতে পারা যাচ্ছে যাদবপুরের একাধিক জায়গায়। খাদ্যরসিক বাঙালির পেঁয়াজ ছাড়া চলে না, তবে এই শীত বোধহয় পেঁয়াজ ছাড়াই কাটাতে হবে, কারণ ডিসেম্বরের শুরুতে সেঞ্চুরি হাঁকিয়েছিল পেঁয়াজ, আর এখন পাইকারি বাজারে 110 টাকা কেজি প্রতি, অর্থাৎ খুচরো বাজারে 120 টাকা কেজি প্রতি দরে বিকোচ্ছে এবং বিক্রেতাদের আশঙ্কা খুব তাড়াতাড়ি হয়তো 150 টাকা কেজি প্রতি বিক্রি হবে পেঁয়াজ। পেঁয়াজের ঝাঁঝে চোখে জল, পেঁয়াজের দামেও এখন চোখে জল। যত দিন যাচ্ছে ততই দাম বাড়ছে। 27 অক্টোবর কলকাতায় পাইকারি বাজারে 1 কেজি পেঁয়াজ বিক্রি হয় 30 টাকায়, খুচরো বাজারে 40-এ। 23 নভেম্বর পাইকারি বাজারে 50 টাকা, খুচরো বাজারে দাম ছিল 60 টাকা। 22 নভেম্বর পাইকারি বাজারে 1 কেজি পেঁয়াজের দাম ছিল 62 টাকা, খুচরো বাজারে 70 টাকা। 28 নভেম্বর পাইকারি বাজারে দাম ছিল 70 টাকা, খুচরো বাজারে সেটাই 90 টাকা। 1 ডিসেম্বর পাইকারি বাজারে 1 কেজি পেঁয়াজের দাম ছিল 87 টাকা, সেদিনই খুচরো বাজারে পেঁয়াজের সেঞ্চুরি। 2 ডিসেম্বর পাইকারি বাজারে কেজি প্রতি পেঁয়াজের দাম পৌঁছয় 95 টাকায়, খুচরো বাজারে সেটা দাঁড়ায় 110 টাকা। 23 ডিসেম্বর পাইকারি বাজারে পেঁয়াজ 100 টাকা, খুচরো বাজারে বিক্রি হয় 120 টাকায়। বাজারে জোর জল্পনা, এ সপ্তাহেই খুচরো বাজারে 1 কেজি পেঁয়াজের দাম 150 ছুঁতে পারে। পেট্রোল ডিজেলকেও হেলায় টেক্কা দিচ্ছে পেঁয়াজ। মঙ্গলবার কলকাতায় ডিজেলের দাম লিটার প্রতি 68 টাকা 19 পয়সা, পেট্রোল 77 টাকা 44 পয়সা আর 1 কেজি পেঁয়াজ 120 টাকা। নিউজ 18 বাংলা। তবে এবার থেকে রেশনেও পেঁয়াজ পাওয়া যাবে। কলকাতার রেশন দোকানে মাথা পিছু 1 কেজি পেঁয়াজ দেওয়ার সিদ্ধান্ত কৃষি বিপণন দপ্তরের সহযোগিতায়। রেশনে পেঁয়াজ দেওয়ার সিদ্ধান্ত খাদ্য দপ্তরের। কলকাতার 1000 রেশন দোকানে পেঁয়াজ মিলবে, মাথা পিছু 1 কেজি পেঁয়াজ দেওয়া হবে। দূষণ নিয়ে চিন্তায় সবাই, দূষণ নিয়ে চিন্তায় পরিবেশবিদরা, দূষণ নিয়ে চিন্তায় যারা পরিবেশবিদ তারা ছাড়াও রয়েছেন প্রশাসনের কর্তারা, তারাও দূষণ নিয়ে চিন্তায়, সাধারণ মানুষ দূষণ নিয়ে চিন্তায় রয়েছেন। সেক্ষেত্রে 15 বছরের পুরনো গাড়ি যা দূষণ বাড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। এই 15 বছরের পুরনো গাড়ি প্রায় 500টি গাড়ি রয়েছে সরকারের ঘরেই। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। এই একটা গাড়ি নয়, অভিযোগ এমনই 500-র বেশি সরকারি গাড়ি রোজ চলছে কলকাতার রাস্তায়। পরিসংখ্যানে দাবি সরকারি দপ্তরে 15 বছরের পুরনো গাড়ির সংখ্যা এখন 555। এর মধ্যে 335টি গাড়ি বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ বিভিন্ন দপ্তরকে চিঠি দিয়েও কোনো উত্তর মেলেনি। এর মধ্যেই 15 বছরের পুরনো গাড়ি ধরা নিয়ে চাপানুতর চলছে পরিবহন দপ্তর এবং পুলিশের মধ্যে। যারা এই পুরনো গাড়ি ধরবেন তারা নিজেরাই ব্যবহার করছেন হচ্ছে 15 বছরের পুরনো গাড়ি। যেমন এই গাড়িটি দাঁড়িয়ে রয়েছে, যেটা পুলিশ চিহ্ন লিখে দেওয়া হয়েছে, গাড়ির নাম্বার WB02L5867। এমনকি সামনে একটি স্টিকারও দিয়ে রাখা রয়েছে পলিউশন আন্ডার কন্ট্রোল, এবং একই সঙ্গে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে ইস্যু করা স্টিকারও এক্ষেত্রে দেওয়া, যদিও এই গাড়ির বয়স 19 বছর হয়ে গেছে। বয়স কত হবে? বেশি হবে, 20 বছরের উপরে হবে। এটা কাপড়সানা গাড়ি তো চলছে, ব্রেক করছি আবার ব্রেকডাউন হয়ে গেছে। 15 বছরের পুরনো গাড়ি তো চালানো যায় না। চালানো যায় স্যার, কিন্তু আমাদেরও তো কিছু করার নেই। এখন আমাদের সাহেব যে ব্যাপার আছে, অফিসের ব্যাপার আছে, অফিসের মধ্যে যেটা হবে সেটাই করা যাবে, আমাদের কিছু করার তো নেই। শুধু 15 বছর নয়, 8 থেকে 10 বছরের পুরনো গাড়ি থেকেও দূষণ ছড়াচ্ছে কলকাতায়। অনেক এমন গাড়ি আছে যা ভাড়া নিয়ে চালায় সরকার।
ভেন্ডারদের অভিযোগ দূষণ নিয়ন্ত্রণ নিয়ে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আবির ঘোষাল, নিউজ 18। বিধানসভার নজিরবিহীন বিপত্তি। যেহেতু রাজ্যপালের সই হয়নি, সেই জন্যই আটকে গেল দুটি বিল। তার মধ্যে একটি বিল উপাচার্য নিয়োগ সংক্রান্ত, আচার্যের ক্ষমতা সম্পন্ন বা রাজ্যপালের ক্ষমতা সংক্রান্ত যে বিল, এবং SC/ST বিল। এই দুটি বিল নিয়ে জটিলতা। রাজ্যপালের সই হয়নি। বুধ এবং বৃহস্পতিবার অধিবেশন স্থগিত থাকবে বিধানসভায়। এতটাই নির্লজ্জ একটা সরকার, যারা মানুষের কাছে তাদের কথাটা বলবার মতন সাহস নেই। আমরা বাধ্য হচ্ছি মানুষের কাছে ক্ষমা চাইতে যে আপনাদের কথাটা বুঝবার মতো ন্যূনতম কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছে সরকার। কিন্তু যেভাবে আজকে হাউসটাকে নিয়ে ছিনিমিনে ফেলা হচ্ছে, এই কদিন হলো একটা অফিসিয়াল বিজনেস নেই। প্রথম দুদিন একটা হলো সংবিধান সংশোধন নিয়ে, সেও যা হলো সংবিধান দিবস পালন করতে গিয়ে যেভাবে সংবিধানের ষষ্ঠী পুজো করে দেওয়া হলো, যেভাবে সংবিধানটাকে কিভাবে ধ্বংস করতে হয় সেটা করে দেওয়া হলো। তারপরে আবার আজকে তাই এই সরকারকে ধিক্কার জানানো ছাড়া, নিন্দা জানানো ছাড়া আর আমাদের কোনো উপায় নেই। আমরা তো লাঠি বললাম নিয়ে আক্রমণ করতে যাবো না। আজ সেই জন্য ধিক্কার জানিয়ে আমাদের সদস্যরা ওয়াকআউট করেছেন। এবং কাল থেকে যে কী হবে আমরা কেউই জানি না। আপনারা জানেন না, যায় না, সেটা বলে দেবেন তারা। এবং সংশ্লিষ্ট দপ্তর থেকে উত্তর না আসাতেই নাকি বিলে সই করা যায়নি জানিয়েছেন রাজ্যপাল। I'm sure that you do realize that this administrative friction between your office and that of the Chief Minister is bound to give rise to administrative nightmares. I mean, what I want you to respond to is, how would you allay the apprehensions of the government servants who are caught between you and the Chief Minister? Let me tell you, so the question is wrongly framed. Okay, correct me please. There is no friction from my side. All right. For a simple reason, if a file comes to me, I deal with it and return it. No friction from my side. If I send a file or a letter to them, it goes into their black hole. So the question should be asked to them. Okay. If you think there is a file pending with me without a cause, there are files pending, and no file pending with me. They are pending for the response. Okay. So without a cause. So there is no friction from my side. Okay. শোকজের পরেও আন্দোলনে অনড় পার্শ্ব শিক্ষকরা। সর্বশিক্ষা মিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন। এদিকে আবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, শোকজ নয়, তারা কোথায় রয়েছেন তা জানতে চাওয়া হয়েছে। সমকাজে সমবেতন কাঠামোর দাবিতে লাগাতার অবস্থান অনশন করছেন পার্শ্ব শিক্ষকরা। স্কুলে না গিয়ে কেন অবস্থান? পার্শ্ব শিক্ষকদের বিরুদ্ধে বারবার সুর চড়িয়েছেন শিক্ষামন্ত্রী। সোমবার স্কুলে অনুপস্থিত পার্শ্ব শিক্ষকদের শোকজ করার নির্দেশ দিয়েছেন রাজ্যের সর্বশিক্ষা মিশনের অধিকর্তা। প্রতি জেলায় শোকজের নির্দেশ পাঠানো হয়। জেলার এডুকেশন অফিসারের কাছে নির্দেশ পাঠানো হয়। 11 থেকে 22 নভেম্বর পর্যন্ত অনুপস্থিতদের শোকজের নির্দেশ। শোকজকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যাওয়ার হুমকি পার্শ্ব শিক্ষকদের। আমরা এখানে বসে আছি কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গির জন্য, এবং আমরা আমাদের দৃঢ় বিশ্বাস, শোকজ যাই করুক না কেন সেটা আইনসঙ্গত বিষয়। আমাদের সাংগঠনিকভাবে আইনের বিষয়টা আমরা দেখব। আগাম অনুমতি বা নোটিশ না দিয়ে স্কুলে কেন অনুপস্থিত পার্শ্ব শিক্ষকরা? শোকজ নয়, তাই জানতে চাওয়া হয়েছে। দাবি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দেখি শোকজ কেন বলছেন আমি বুঝি না। আপনি সরকারি চাকরি করেন, 15 দিন ধরে না বলে অ্যাবসেন্ট হচ্ছেন, আমার জানার অধিকার নেই, আপনি কেন করছেন? আর তাছাড়া ছাত্রছাত্রীরা বসে থাকছে, মাস্টাররা রাস্তায় থাকছে। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে বিকাশ ভবনের উল্টো দিকে চলছে পার্শ্ব শিক্ষকদের অনশন অবস্থান। যদিও শোকজের পরও আন্দোলনে অনড় পার্শ্ব শিক্ষকরা। নিউজ 18 বাংলা।